আসসালামু আলাইকুম প্রিয় নবম দশম শ্রেণীর শিক্ষার্থীরা, আশা করি তোমরা ভালো আছো। আমরা এতদিন পর্যন্ত এসএসসি বায়োলজি চ্যাপ্টার 1 পড়তেছিলাম। সো আজকে আমরা বায়োলজি চ্যাপ্টার 2 জীবকোষ ও টিস্যু, যেটা আসলে বলা যায় বায়োলজির নির্যাস, জীববিজ্ঞানের নির্যাস হলো এই জীবকোষ ও টিস্যু। সো এই চ্যাপ্টার আজকে আমরা শুরু করবো। আস্তে আস্তে আমরা আগানোর চেষ্টা করবো যেন তোমরা সব কিছু বুঝতে পারো। খেয়াল করো। সো চলো আমরা শুরু করি। খেয়াল করো, দেখো প্রথমে একটা বিল্ডিং যদি আমরা তৈরি করতে যাই, একটা বিল্ডিং আমরা তৈরি করতে যাচ্ছি, তাহলে খেয়াল করো বিল্ডিং এর মধ্যে আমরা কি করি, অনেকগুলো ইট দিয়ে তারপর একটা বিল্ডিং তৈরি করি, রাইট? অনেকগুলো ইট দিয়ে একটা বিল্ডিং তৈরি হয়। তার মানে বিল্ডিং তৈরির এককের নাম কি? ইট। সোজা বাংলা ভাষায় বিল্ডিং তৈরির এককের নাম কি? ইট। ঠিক সেম ভাবে এই যে একটা প্রাণী তৈরি হয়, একটা বৃহৎ আকারের প্রাণী তৈরি হয় কিংবা মানুষ তৈরি হয় বা পশু পাখি, এই যে প্রাণীগুলো তৈরি হয়, এইগুলো তৈরির একক হলো কোষ। এগুলো তৈরির একক কি? কোষ। তার মানে খেয়াল করো, জীব দেহ গঠনের এককের নাম কি? কোষ। তাহলে কোষটারে আমরা কি বলতে পারি? জীবদেহের গঠনের একক। এখন খেয়াল করো, জীবদেহের গঠনের এককের নাম কোষ, ঠিক আছে, কিন্তু এখন এই জীব কোষ দিয়ে আমরা আবার কি করি? আমরা আমাদের জীবনের যত ধরনের কার্যকলাপ চলে সবগুলো কিন্তু আমরা কোষ দিয়ে করে থাকি। খেয়াল করো, যদি আমরা বলি আমরা চিন্তা করে থাকি, তাহলে অবশ্যই যে নিউরন কোষটা আছে সেটা দিয়ে আমরা চিন্তা করি। কিংবা যদি বলা হয় যে আমাদের হৃৎপিণ্ড পাম্প করতেছে, কেন পাম্প করতেছে? বিকজ ওইখানে পেশি টিস্যু আছে সেই কারণে, বা পেশি কোষ আছে সেই কারণে পাম্প করতেছে। এই যে আমরা কথা বলতেছি, এই কথা বলার জন্য কই থেকে পুশ করা হচ্ছে? ফুসফুসের বাতাস পুশ করা হচ্ছে। ফুসফুস অবশ্যই কোষ দিয়ে তৈরি, অ্যালভিওলাস দিয়ে তৈরি। তার মানে খেয়াল করো, কোষ যেরকম ভাবে গঠনের একক, ঠিক সেম ভাবে জীবদেহের সকল কাজের এককও কিন্তু কোষ। জীবদেহের কাজের এককও কোষ, গঠনের এককও কোষ। তাহলে খেয়াল করো, সহজে আমরা কোষের সংজ্ঞা কি দিতে পারি? কোষ কারে বলবো? সোজা বাংলা ভাষায় জীবদেহের গঠন ও কাজের একক। জীবদেহের গঠন ও কাজের একককে আমরা কি বলবো? কোষ বলবো। ঠিক আছে, এবার আসো 1969 সালে দুইজন বিজ্ঞানী লুই এবং সিকেভিচ কোষের একটা সংজ্ঞা দিয়েছিলেন, সুন্দর। সেই সংজ্ঞাটার আমরা পয়েন্ট আকারে লিখি। খেয়াল করো, 1 নম্বর হলো কোষ হলো এমন জীবজ ক্রিয়াকলাপের একক একক। 2 নম্বর, বৈষম্যবেদ্য পর্দা দ্বারা আবৃত। বৈষম্যবেদ্য পর্দা দ্বারা আবৃত। 3 নম্বর, যা অন্য কোনো সজীব মাধ্যম ছাড়াই আত্মপ্রজননে সক্ষম। সো এই 3টা বৈশিষ্ট্য যার আছে সেটাকে লুই এবং সিকেভিচ বলেছেন কোষ। এখন আসো, জীবজ ক্রিয়াকলাপের একক মানে কি? খেয়াল করো, অর্থাৎ জীবদেহের যে ক্রিয়া মানে হলো কাজ। একটু আগে বলছি যে কাজের এককে কি বলা হয়? কোষ বলা হয়। তার মানে জীবজ ক্রিয়াকলাপের একক মানে বলতে বোঝাচ্ছে জীবদেহের যত ধরনের কাজ হয় সবগুলো কাজ করে এই কোষ। এই কারণে বলা হয়েছে জীবজ ক্রিয়াকলাপের একক। 2 নম্বর, এটা বৈষম্যবেদ্য পর্দা দ্বারা আবৃত। আচ্ছা খেয়াল করো, বৈষম্য বলতে আসলে কি বোঝায়? কথায় এটা একটা কোষ, এই যে এই কোষটার পর্দাটা হলো এইটা, রাইট? এখন এই কোষের ভিতরের মধ্যে তরল আছে, প্লাস বিভিন্ন ধরনের আয়ন আছে, পটাশিয়াম প্লাস, ক্লোরাইড মাইনাস, এরকম বিভিন্ন ধরনের আয়নও আছে, রাইট? আবার কোষের বাইরেও বিভিন্ন ধরনের আয়ন আছে, ক্যালসিয়াম 2 প্লাস কিংবা মনে করো সোডিয়াম প্লাস ইত্যাদি, আরও বিভিন্ন ধরনের আয়ন আছে। এখন এই পর্দাটা কি করে? এই তরলগুলো এই পর্দা ভেদ করে যাইতে পারে, আবার কোষ দেহের বাইরেও যে তরলগুলো আছে সেই তরলগুলো এই পর্দা ভেদ করে
কোষের ভিতরেও ঢুকতে পারে, কিন্তু আয়নগুলো বড় হওয়ার কারণে এই আয়নগুলো কিন্তু যাতায়াত করতে পারে না, অর্থাৎ এই আয়নটা এদিকে আসতে পারবে না, এই আয়নটা আবার কোষের ভিতরেও আসতে পারবে না। তাহলে খেয়াল করো, সে একটা বৈষম্য করছে না, সে তরলে যাইতে দিচ্ছে, বা আয়নগুলো কিংবা অন্যান্য বড় যে কণাগুলো আছে সেগুলোরে কি করতে দিচ্ছে না, যাইতে দিচ্ছে না। এই কারণে এটার বলা হয় বৈষম্য ভেদ্য পর্দা। কি পর্দা? বৈষম্য ভেদ্য পর্দা। তাহলে খেয়াল করো, 2 নম্বরে কি বলছে? বৈষম্য ভেদ্য পর্দা দ্বারা আবৃত, বুঝছি। 3 নম্বরে, যা অন্য কোনো সজীব মাধ্যম ছাড়াই আত্মপ্রজননে সক্ষম। এখন সজীব মাধ্যম বলতে কি বোঝায়? খেয়াল করো, আমরা যদি প্রজনন করতে চাই, প্রজনন তো অন্তত বোঝার কথা। প্রজনন মানে হলো জীবের বিস্তার করা, বা এক জীব থেকে নতুন একটা জীব তৈরি হওয়া। এখন খেয়াল করো, আমাদের ক্ষেত্রে যদি আমরা প্রজনন করতে চাই, তাহলে অবশ্যই আমাদের কি লাগে? আমাদের যেমনিভাবে পুরুষ লাগে তেমনিভাবেই স্ত্রী লাগে, রাইট? অর্থাৎ দুইজনেই জীবন্ত বিপরীত লিঙ্গের মানুষ হইতে হয়। কিন্তু এই কোষের ক্ষেত্রে কিন্তু কোনো জীবন্ত বা সজীব কোনো, সজীব মানে জীবন্ত আর কি, সজীব কোনো মাধ্যমের প্রয়োজন হয় না। তারা নিজেরাই একটা কোষ বিভাজিত হয়ে নিজে নিজেই 2টা কোষে তৈরি হইতে পারে, অর্থাৎ নিজে নিজেই আত্মপ্রজননে, অর্থাৎ নিজে নিজেই কি করতে পারে? এই যে তার সংখ্যা বৃদ্ধি করতে পারে। এই কারণে বলা হয়েছে আত্মপ্রজননে সক্ষম। তাহলে খেয়াল করো, লুই এবং সিকেবেজ 1969 সালে কোষের একটা সংজ্ঞা দিয়েছিলেন যে কোষ হলো জীবজ ক্রিয়াকলাপের একক, যা বৈষম্যভেদ্য পর্দা দ্বারা আবৃত এবং অন্য কোনো সজীব মাধ্যম ছাড়াই আত্মপ্রজননে সক্ষম। শেষ। এখন খেয়াল করো, গঠন অনুসারে কোষ 2 প্রকার। গঠন অনুসারে কোষ কয় প্রকার? 2 প্রকার। একটা আদি কোষ আর একটা প্রকৃত কোষ। আদি কোষ আর হলো প্রকৃত কোষ। এখন খেয়াল করো, এই আদি কোষ আর প্রকৃত কোষে তোমাদের বইতে বলা হয়েছে প্রোক্যারিওটিক আর ইউক্যারিওটিক। খেয়াল করো, প্রো মানে হলো আদি, অর্থাৎ কোনো কিছুর পূর্বের অবস্থায় কি বলা হয়? প্রো বলা হয়। আচ্ছা, ঠিক আছে। ক্যারিওটিক, ক্যারিয়ন শব্দটার অর্থ নিউক্লিয়াস। শব্দটার অর্থ কি? নিউক্লিয়াস। তোমরা বলবা এটা কই থেকে পাইছেন? তোমরা ক্লাস 8-এ অন্তত পড়ছো কোষ বিভাজনে ক্যারিওকাইনেসিস আর সাইটোকাইনেসিস। ক্যারিওকাইনেসিস মানে ছিল হলো নিউক্লিয়াসের বিভাজন, ওইখান থেকে ক্যারিয়ন শব্দটার অর্থ নিউক্লিয়াস। তার মানে আদি কোষ এর আরেক নাম প্রোক্যারিওটিক। প্রোক্যারিওটিক মানে কি? আদি নিউক্লিয়াস যুক্ত কোষ। ঠিক সেম ভাবে ইউ মানে হলো গুড বা প্রকৃত, ক্যারিওটিক ক্যারিয়ন শব্দের অর্থ নিউক্লিয়াস, সেম। তাহলে প্রকৃত নিউক্লিয়াস যুক্ত যে কোষগুলো, সেগুলোরই আমরা বলবো প্রকৃত কোষ, রাইট? এখন কথা হচ্ছে যে এইখানে যে আদি কোষ বা আদি নিউক্লিয়াস, কেন এখানে আদি নিউক্লিয়াস হইল? প্রশ্ন আসতে পারে না? খেয়াল করো, এটা একটা কোষ, ধরো এই কোষটার মধ্যে নিউক্লিয়াস কখন হবে? এখানে সাইটোপ্লাজম আছে, অবশ্যই বিভিন্ন অর্ধতরল আছে। এইখানে একটা পর্দা দিয়ে যদি আলাদা করে নিউক্লিয়াসটা থাকে, তখন সেটাকে আমরা বলবো সুগঠিত নিউক্লিয়াস। যদি এই পর্দাটা না থাকে, অর্থাৎ নিউক্লিয়ার এই পর্দা যদি না থাকে, তখন খেয়াল করো এই উপাদানগুলো, নিউক্লিয়াসের মধ্যে যে উপাদানগুলো আছে সেগুলো সাইটোপ্লাজমের সাথে মিশে যাবে, রাইট? তখন এটা কি আসলে প্রকৃত নিউক্লিয়াস হবে না, এটা হবে তখন আদি নিউক্লিয়াস। বিকজ এই নিউক্লিয়াসের এই চারপাশে যদি পর্দা তৈরি হয়, তখনই প্রকৃত নিউক্লিয়াস তৈরি হবে। তার মানে প্রকৃত নিউক্লিয়াসের আদি অবস্থা, এই কারণে বলা হয় আদি নিউক্লিয়াস। এখন আদি মনে রাখবা, যেই কোষের মধ্যে নিউক্লিয়াস সুগঠিত নয়, সেই কোষে অন্যান্য অঙ্গাণুও থাকে না। যেমন মনে করো মাইটোকন্ড্রিয়া, প্লাস্টিড, তারপরে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, গোলজি বস্তু, এগুলো কিছুই কিন্তু কি করে না, ওই কোষের মধ্যে এক্সিস্ট করে না। শুধুমাত্র রাইবোজোম এক্সিস্ট করে। রাইবোজোম আর হলো ক্রোমাটিন তন্তু আদি কোষের মধ্যে থাকে। আবার প্রকৃত কোষের মধ্যে যেহেতু নিউক্লিয়াস সুগঠিত, তার মানে এইখানে সব ধরনের অঙ্গাণু কি করবে? থাকবে, সব ধরনের অঙ্গাণু থাকবে, প্লাস রাইবোজোমও থাকবে। তাহলে খেয়াল করো, রাইবোজোম আদি কোষের মধ্যেও থাকে, প্রকৃত কোষের মধ্যেও থাকে। তাহলে আমরা রাইবোজোমকে কি বলতে পারি? সার্বজনীন অঙ্গাণু। খুবই খুবই ইম্পর্টেন্ট, কোনটিকে সার্বজনীন অঙ্গাণু বলা হয়? রাইবোজোমকে সার্বজনীন অঙ্গাণু বলা হয়। এবার আসো, এতক্ষণ দেখলাম আমরা গঠন অনুসারে কোষ 2 প্রকার। এবার দেখি কাজ অনুসারে কোষ 2 প্রকার। কাজের ভিত্তিতেও কোষ কয় প্রকার? 2 প্রকার। 1 নম্বর হলো দেহকোষ,
2 নাম্বার হলো জনন কোষ। খেয়াল করো, এই দেহকোষটা কি করে? এই দেহকোষটা প্রাণীর দেহ তৈরিতে সহায়তা করে। অর্থাৎ এই যে এত বড় আমরা একটা মানুষ পরিণত হয়েছে, এই সবগুলো এই দেহ ক্ষুদ্র ক্ষুদ্র অবশ্যই কোষ দিয়ে গঠিত, সেই কোষগুলোই হলো দেহকোষ। বাট প্রজননে যে কোষগুলো সহায়তা করে সেগুলোরে বলা হয় জনন কোষ। জনন কোষ কি কি মানুষের ক্ষেত্রে, বা অন্যান্য ডিম্বাণু আর শুক্রাণু। তো আশা করি এখন তোমরা একবার বই রিডিং দিলেই আশা করি সব পারবা। যদি কিছু না পারো বা কিছু বুঝতে না পারো তাহলে অবশ্যই আমাদেরকে কমেন্টে জানাবা। আল্লাহ হাফেজ, আজকে এই পর্যন্তই।